শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৩ জুন বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দির ক্যান্সার রোগীদের জন্য বড় স্বস্তি, সিভিল হাসপাতালে শুরু কেমোথেরাপি। সিভিলে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত জেলা ম্যালেরিয়া কার্যালয়, 11 দিনেও মেরামত না হওয়ায় আতঙ্কিত কর্মীরা। ৩ মাসেই বেহাল মালুয়া দোলেশ্বরী 28 কোটির সড়ক, এনএইচআইডিসির ভূমিকা নিয়ে প্রশ্নের ঝড় বদরপুরে। চাপের মুখে অবশেষে সরানো হলো সিবিএসইর চেয়ারম্যান সচিবকে, ওএসএম বিতর্ক। পৌঁছে যাচ্ছে আমন্ত্রণপত্র, সুপার ফ্রাইডে সাসপেন্স নিয়ে স্পিকটি নট হিমন্ত। শুক্রবার পৌনে 1টায় শপথ। আজ রাজ্যপালের হাতে মন্ত্রিসভার তালিকা তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। মাদক মামলায় ব্যক্তি স্বাধীনতা নয়, দেশের সার্বভৌমত্বই সবার আগে, বলল সুপ্রিম কোর্ট। অভিন্ন দেওয়ানি বিধি রাজ্যে সুস্থির সমাজ গড়ে তুলবে, বলল বিজেপি। ইউসিসি নিয়ে জেলায় জেলায় সচেতনতা সভা শাসক দলের। মাতৃহারা হলেন বিধায়ক অখিল গগৈ। আজ সকাল 6টা 20 মিনিটের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 96 বছর। বদরপুরে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্ত। এখন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পিএফ এর টাকা, বললেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ। ভারতে আসা বিদেশিদের জন্য আরো কড়া হলো কেন্দ্র, ভিসার নিয়মে বড় বদল। এবং সর্বশেষ খবরটি হলো প্রাইভেট গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি বাণিজ্যিক পারমিটের মালিক চালকদের। শীঘ্রই পদক্ষেপ করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি শ্রীভূমি হাইলাকান্দিতে। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দি জেলার ক্যান্সার রোগীদের জন্য এলো এক সুখবর। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমোথেরাপি গ্রহণের জন্য শিলচর, গুয়াহাটি কিংবা রাজ্যের বাইরে বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে ছুটতে হতো। তবে এবার সেই দুর্ভোগ অনেকটাই কমতে চলেছে। মঙ্গলবার থেকে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ডে কেয়ার ক্যান্সার সেন্টার, যেখানে ক্যান্সার রোগীদের কেমোথেরাপি পরিষেবা বিনামূল্যে প্রদান করা হবে। মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ডক্টর দেবব্রত দত্ত, অতিরিক্ত জেলা শাসক ঋষিকেশ বড়ুয়া, হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের আধিকারিক সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা। জানা গেছে, টাটা ক্যান্সার হাসপাতাল শিলচরের কারিগরি সহযোগিতায় এই পরিষেবা চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট ক্যান্সার রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কেমোথেরাপি প্রদান করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হবে। এর ফলে জেলার বহু ক্যান্সার রোগীকে আর চিকিৎসার জন্য দূর দূরান্তে যেতে হবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ক্যান্সারের চিকিৎসায় নিয়মিত ও সময়মতো কেমোথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূরবর্তী হাসপাতালে যেতে গিয়ে অনেক সময় রোগীদের চিকিৎসা ব্যাহত হতো কিংবা নির্ধারিত সময়ে থেরাপি গ্রহণ সম্ভব হতো না। এখন জেলার মধ্যেই এই পরিষেবা চালু হওয়ায় রোগীরা দ্রুত ও সহজলভ্য চিকিৎসা পাবেন, যা তাদের সুস্থতার সম্ভাবনাকে আরো বাড়িয়ে তুলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ডক্টর মিলন দাস বলেন, হাইলাকান্দির মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি বিশেষায়িত চিকিৎসা পরিষেবা জেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু হওয়ার ফলে ক্যান্সার রোগীরা নিজেদের জেলাতেই প্রয়োজনীয় চিকিৎসা পাবেন, যা তাদের জন্য এক বড় স্বস্তির বিষয়। তিনি আরো বলেন, ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবার আরো সম্প্রসারণ এবং আধুনিকীকরণের মাধ্যমে জেলার সাধারণ মানুষের মধ্যে উন্নত চিকিৎসার সুযোগ সৃষ্টি করা হবে। ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা এখন আর শুধুমাত্র বড় শহরগুলির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও তিনি আশা প্রকাশ করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই কেন্দ্র চালু হওয়ার ফলে শুধু হাইলাকান্দি শহর নয়, জেলার প্রত্যন্ত এলাকার রোগীরা উপকৃত হবেন। বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য এটি এক আশীর্বাদ স্বরূপ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। পরবর্তী খবরটি হলো অভিন্ন দেওয়ানি বিধি রাজ্যে সুস্থির সমাজ গড়ে তুলবে, বলল বিজেপি। বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল গৃহীত হওয়ার পর এখন রাজ্যের জেলায় জেলায় সাংবাদিক সম্মেলন করে এ নিয়ে সচেতনতা সৃষ্টি করছে শাসক দল বিজেপি। বিজেপি বিধায়কদের বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি রাজ্যে এক সুস্থির সমাজ গড়ে তুলবে। বিভিন্ন জেলায় পৃথক পৃথক সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে বিজেপি বিধায়করা বলেন, ইউসিসি নিয়ে বিজেপি কথা মতোই কাজ করেছে। ইউসিসি মহিলাদের অধিকার সুরক্ষিত করবে। গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলনে বিধায়ক দীপ্লু রঞ্জন শর্মা বলেন,
ইউসিসি রাজ্যের সব নাগরিকদের জন্য সমতা আনবে, মহিলাদের সবলীকরণের ক্ষেত্রে অভিন্ন দেওয়ানি বিধি সুদূর প্রসারী ভূমিকা পালন করবে। তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধিতে আসামি মানুষের সমর্থন রয়েছে। পরবর্তী খবরটি হলো, মাদক মামলায় ব্যক্তি স্বাধীনতা নয়, দেশের সার্বভৌমত্ব ইস্যুবার আগে বলল সুপ্রিম কোর্ট। দেশের সার্বভৌমত্ব ও ব্যক্তি স্বাধীনতার মধ্যে যদি কখনো সংঘাত দেখা দেয়, তাহলে সার্বভৌমত্বই অগ্রাধিকার পাবে। বিশেষত মাদক ও মনঃপ্রভাবিতকারী পদার্থ সংক্রান্ত মামলায় একটি শুনানিতে এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের। জেলের ভিতর থেকে মোবাইল ফোন ব্যবহার করে মাদক পাচার চক্র চালানোর অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জামিন দিয়েছিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশ এদিন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় করোল ও এন কোটেশ্বর সিংহের বেঞ্চ এই রায় দেওয়ার সময় অত্যন্ত কড়া ভাষায় বলে, দেশের সার্বভৌমত্ব ও ব্যক্তি স্বাধীনতার মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে নিঃসন্দেহে সার্বভৌমত্বই প্রাধান্য পাবে। বিশেষত যখন জাতির বিরুদ্ধে যুদ্ধ চালানো হয় মাদকের সরবরাহের মাধ্যমে, যা জাতীয় অর্থনীতি ও জনস্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। এক্ষেত্রে আপোষের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, কারণ এ সংক্রান্ত ঘটনা দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। আদালত জানায়, অভিযুক্তের বিরুদ্ধে আগে একই ধরনের অপরাধের রেকর্ড রয়েছে এবং তাই জামিনে মুক্তি পেলে তিনি পুনরায় অপরাধে যুক্ত হবেন না এমনটাই বলা যায় না। অভিযুক্ত এখন পর্যন্ত মাত্র 1 বছর 7 মাস কারাবাস করেছেন, অথচ অপরাধের গুরুত্ব বিচার করলে এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 20 বছরের সাজা হতে পারে। আদালত স্বীকার করেছে যে অতীতে বহু ক্ষেত্রে দীর্ঘ কারাবাসের কারণে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জামিন দেওয়া হয়েছে, তবে এই নিয়ম সব ক্ষেত্রে একভাবে প্রযোজ্য হতে পারে না। জামিন পাওয়ার ক্ষেত্রে ঠিক কতদিনের কারাবাসকে দীর্ঘ কারাবাস বলা হবে তা সুপ্রিম কোর্ট বা দেশের আইনে নির্দিষ্ট করে কোথাও ব্যাখ্যা করা হয়নি বলেও এদিন স্পষ্ট করে দেয় ডিভিশন বেঞ্চ। পরবর্তী খবরটি হলো, বদরপুরের খাদিমানে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বদরপুরের খাদিমান গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান চৌধুরীকে মঙ্গলবার সকালে নিজ বাসভবনে রান্নাঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। রয়েছেন স্ত্রী, এক ছেলে, বিবাহিত 2 মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সকাল 9টার দিকে হাবিবুর রহমান চৌধুরীর স্ত্রী নিজ স্বামীকে ঘরে দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি আরম্ভ করেন। তার ছেলেও চারদিকে বাবার অনুসন্ধান করতে গিয়ে দ্বিতল ঘরের নিচ তলে আসলে হঠাৎ নজরে পড়ে হাবিবুর রহমান চৌধুরী বন্ধ পড়ে থাকা পরিত্যক্ত রান্নাঘরের ভিতর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রয়েছেন। ঘরের দরজা বাইরে ভিতরে বন্ধ রয়েছে। ছেলে হাল্লা চিৎকার করে পরিবারের সদস্য সহ আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে এসে বিষয়টি অবগত করান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আত্মীয় স্বজন সহ বদরপুর থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বদরপুর পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি 2022 সালে তিনি শিলং নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন, আর বিগত কয়েকদিন যাবৎ তিনি অসুস্থতায় ভুগছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবিবুর রহমান চৌধুরীর পরিবার মূলত কাটিগুড়া শিয়ালটেক এলাকার বাসিন্দা। এখানে জমি ক্রয় করে দীর্ঘ কয়েক বছর যাবৎ বসবাস করে আসছেন। প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে মামলা রুজু করলেও তদন্ত শুরু করে খতিয়ে দেখছে পুলিশ। পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই প্রকৃত কারণ সামনে আসবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ সকাল 10টায় তার পৈতৃক বাড়ি শিয়ালটেক কালীনগরে জানাজার নামাজ আদায় করে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয় বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, এবার এক ক্লিকে পিএফ এর টাকা তুলতে পারবেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফওর 8 কোটি সদস্য। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই এর মাধ্যমে সরাসরি প্রভিডেন্ট ফান্ডের টাকা চলে যাবে সংশ্লিষ্ট ব্যাংকের অ্যাকাউন্টে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, ইউপিআই পেমেন্ট গেটওয়ের পরীক্ষা নিরীক্ষার কাজ সম্পূর্ণ। শীঘ্রই বিপুল সংখ্যক বেসরকারি সংস্থার কর্মচারীরা ইউপিআই লেনদেনের সুবিধা পাবেন। এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেছেন, ইউপিআই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে প্রভিডেন্ট ফান্ডের টাকা নিজেদের পছন্দমতো ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে পারবেন। অর্থাৎ টাকা তোলার জন্য সপ্তাহ বা তার বেশি দিন অপেক্ষার দিন শেষ। কয়েক সেকেন্ডের মধ্যেই এই লেনদেন সম্পূর্ণ হবে। পুরনো ব্যবস্থা যেখানে টাকা তোলার আবেদন করার পর 7 থেকে 10 দিন সময় লাগত,
তাছাড়া 1 লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ম্যানুয়াল ভেরিফিকেশন করতে হয়। সামান্য নথিপত্রের অমিলের কারণে টাকা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব বা সরাসরি আবেদন বাতিল হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়। বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের টাকা অবশ্য অনলাইনে তুলতে পারেন গ্রাহক, এর জন্য ইপিএফওর পোর্টাল ব্যবহার করতে হয় তাকে। তবে ইউপিআইয়ের মাধ্যমে ওই টাকা খরচ করার কোনো সুবিধা নেই। নয়া ব্যবস্থায় ইপিএফও 3.0 চালু হলে গ্রাহকরা তাদের ইউপিআই পিন ব্যবহার করে প্রায় সঙ্গে সঙ্গেই লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা স্থানান্তর করতে পারবেন। লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টগুলোতে সরাসরি কত টাকা পাঠাতে পারবেন তা দেখতে পারবেন সদস্যরা। ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত হয়ে গেলে চাইলেই ইচ্ছামতো সেই টাকা ব্যবহার করতে পারবেন তারা। তবে নিয়ম অনুসারে গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার 75% পর্যন্ত তুলতে পারবেন। নিয়ম অনুযায়ী বাকি 25% পিএফ তহবিলেই তাকে রাখতে হবে। তবে কোনো ব্যক্তি চাকরি হারালে বা ছাঁটাই হলে 12 মাস পর ওই 25% টাকা তুলে নিতে পারবেন। বর্তমানে ইপিএফওর তহবিলে থাকা মোট টাকার পরিমাণ আনুমানিক প্রায় 26 লক্ষ কোটি টাকা বলে জানা গিয়েছে। অন্যদিকে প্রায় 30 কোটি গ্রাহক রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের। পরবর্তী খবরটি হলো অভিবাসন সংক্রান্ত বিধি সংশোধন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার 2025 সালের অভিবাসন এবং বিদেশি নাগরিক বিধিতে সংশোধন করা হলো। 2025 সালের বিধি অনুযায়ী ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ভারতে থাকার মেয়াদ বাড়াতে ইচ্ছুক বিদেশিদের 14 দিনের মধ্যে আবেদন করতে হতো। এই নিয়ম আর লাগু হবে না, এখন আরো আগে রেজিস্ট্রেশন করতে হবে। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী 180 দিন বা তার কম সময়ের ভিসা হোল্ডারদের 180 দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই রেজিস্ট্রেশন করতে হবে। পূর্ববর্তী কাঠামো অনুযায়ী যোগ্য বিদেশি নাগরিকরা ভারতে আসার 180 দিন পর 14 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারতেন। বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করতে কেন্দ্র যেভাবে তৎপর তাতে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জারি করা বিজ্ঞপ্তি অনুসারে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স রুলস অনুযায়ী 2025-এর 12 নং বিধি সংশোধন করা হয়েছে। পরবর্তী খবরটি হলো প্রাইভেট গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি বাণিজ্যিক পারমিট মালিক চালকদের। জিরিবামে বাণিজ্যিক পারমিটের যাত্রীবাহী যানবাহন চালকদের প্রতিবাদে রেশ কাটতে না কাটতে একই দাবিতে সরব হলেন শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার চালকরা। প্রাইভেট গাড়িতে অবৈধভাবে যাত্রী পরিবহন বন্ধ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে রামকৃষ্ণনগরে একত্রিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন রুটের চালকরা। বাণিজ্যিক পারমিটের যাত্রীবাহী যানবাহন চালকদের পক্ষে শাহাবুদ্দিন, শাহাদত আলী, কালানেজাম, দোলানেজাম, আমিনুল হক সহ অন্যরা অভিযোগ করেন জিরিবাম মণিপুর সড়কে ওয়াগনার, এল্টো, এক্সপ্রেস ও বোলেরো ইকো সহ বিভিন্ন ব্যক্তিগত ব্যবহারের গাড়িতে প্রকাশ্যে যাত্রী পরিবহন করা হচ্ছে। এর ফলে সরকারি নিয়ম মেনে চলা বাণিজ্যিক ও পারমিটধারী যানবাহনের চালকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে সরকারের নির্ধারিত নিয়ম মেনে কর, পারমিট, বীমা এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করে যাত্রী পরিবহন পরিষেবা পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি প্রাইভেট গাড়িতে যাত্রী পরিবহনের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বৈধ যানবাহনগুলোর যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে অনেক চালক গাড়ির কিস্তি, জ্বালানি ব্যয় এবং পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। তারা আরো বলেন, অবৈধভাবে পরিচালিত এসব গাড়ির কারণে শুধু পরিবহন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে না, শতাধিক পরিবারের জীবিকাও আজ অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা বলেন, সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করেও আমরা ন্যায্য যাত্রী পাচ্ছি না, অথচ প্রাইভেট গাড়িতে নির্বিঘ্নে যাত্রী পরিবহন চলতে থাকায় আমাদের আয় দিন দিন কমে যাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে বহু চালক চরম আর্থিক সংকটে পড়বেন। তারা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে অবৈধ যাত্রী পরিবহন আরো বেপরোয়া হয়ে উঠছে। তারা অবিলম্বে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনকারী প্রাইভেট গাড়িগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা জানান, আপাতত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের দাবি তুলে ধরেছেন, কিন্তু দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে আগামী দিনে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। পরবর্তী খবরটি হলো, শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল চত্বরে জেলা ম্যালেরিয়া বিভাগের সামনে একটি বহু পুরনো গাছ ভেঙে পড়ে অফিসের ছাদ ও কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছিল। এই ঘটনার 11 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত স্থায়ী মেরামত কিংবা নিরাপত্তামূলক পদক্ষেপ না করায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কার্যালয়ের কর্মীরা।
সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরেন বিভাগীয় কর্মীরা। ম্যালেরিয়া বিভাগের কর্মীরা জানান, কয়েকদিন আগে আকস্মিকভাবে গাছটির একটি বড় অংশ ভেঙে জেলা ম্যালেরিয়া কার্যালয়ের টিনের ছাদের উপর পড়ে যায়। এতে ছাদের একাংশ ভেঙে যায় এবং কার্যালয়ের একাধিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। কক্ষের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, সরকারি ফাইল, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম নিচে পড়ে নষ্ট হয়ে যায়। বর্তমানে কার্যালয়ের কিছু অংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কার্যালয় সূত্রে খবর, ঘটনাটি সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়। জেলা শাসক এবং জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত অফিসের মেরামত বা গাছ অপসারণে পদক্ষেপ করা হয়নি। কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গাছটির অবস্থা সম্পর্কে জানানো হলেও কার্যকর পদক্ষেপ করা হয়নি। তাদের দাবি, সময় মতো পদক্ষেপ করা হলে এই ক্ষয়ক্ষতি এড়ানো যেত। অন্য এক কর্মী জানান, গাছটি অত্যন্ত পুরনো ছিল এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা বারবার সতর্ক করেছিলাম। এখন গাছের ডাল ভেঙে পড়ে অফিসের ছাদ ক্ষতিগ্রস্ত হয়, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনই ঝুঁকি নিয়ে অফিসে কাজ করতে হচ্ছে। কর্মীদের আশঙ্কা, অবশিষ্ট অংশ যদি ভেঙে পড়ে তাহলে ভবিষ্যতে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে শুধু সরকারি সম্পত্তির ক্ষতি নয়, কর্মচারীদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে কার্যালয়ের কর্মীরা অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশের মেরামত, ঝুঁকিপূর্ণ গাছটির সম্পূর্ণ অপসারণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।